এবারের ইস্যু ফ্যামিলি কার্ড, তারেকের ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড জিনিসটা আসলে কি, তারেক যেটা বলছে আর পিছনের কথা কি, সেটা নিয়ে কথা বলবো। আরো একটু স্পেসিফিক্যালি বললে, ফ্যামিলি কার্ড মানে সরকারের তো অর্থ যাবে পুরা বাংলাদেশে, তাদের বাসা বোধহয় 3 কোটি, বোধহয় 2.5 থেকে 3 কোটি বোধহয় হবে এগুলো ফেসিলিটি। মানে হলো কম পয়সায় যে সরকার জিনিসপত্র দিবে বা নগদ টাকা দিবে, এই টাকাগুলা এর যে অর্থর দরকার হবে, সেই অর্থটা তো রাজস্ব বিভাগ থেকে আসতে হবে, সরকারের আয় থেকে আসতে হবে। অ্যাটলিস্ট সরকার বাজেটের ভিত্তিতে এটাকে দেখাইতে হবে যে তার আয় হয়েছে, কোনোটা আয় থেকে এটাকে নিয়ে আসতে হবে, দেখাতে হবে। ফ্যামিলি কার্ড শুনতে ভালো লাগলো, এটা হলো আই হ্যাভ এ প্ল্যান। তারে খুব বুদ্ধিমান, তার মাথায় অনেক প্ল্যান আছে, প্ল্যান পরিকল্পনা করেছে, লন্ডন থেকে বাংলাদেশে আসছে। এগুলা প্রপাগান্ডার জন্য বিএনপির কর্মীরা বলবে, সেটা বলুক দা। যারা রিয়েলি একটা সরকার পরিচালনা প্রসঙ্গে খুঁজতে চায়, বুঝতে চায়, বিষয়গুলো সম্পর্কে জানে, তারা তো তারেকের এই আই হ্যাভ এ প্ল্যান শুনে উচ্ছ্বসিত হয়ে যেতে পারে না। তাদেরকে তো বলতে হবে এর অর্থের সংস্থানটা কোথেকে করবে তারেক। এটা হচ্ছে মূল কথাটা। ফ্যামিলি, একটা ফটো কার্ডে লেখা হচ্ছে এরকম ভাবে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আগামী 4 বছরের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সহ মোট 1160টি সামাজিক সুরক্ষা প্রকল্প ক্রমান্বয়ে বাতিল বাতিল ক্রমান্বয়ে বাতিলের সিদ্ধান্ত কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমির। তিতুমির হলো প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা মন্ত্রী, অর্থাৎ যে কাউন্টার অর সাপোর্টিং টু আমাদের ফাইন্যান্স মিনিস্টার ম্যান্ডেট করছে ওই মন্ত্রণালয়ে, এবং সে দুইটারই, অর্থাৎ অর্থ পরিকল্পনা দুইটারই উনি উপদেষ্টা। তো সে বলতেছে যে ইতিমধ্যেই সরকারের যেটা আছে বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতা টাইপের যত ভাতা আছে, এই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে ক্রমান্বয়ে 4 বছরের মধ্যে। এটা কেমন কথা হলো? এটা কেন তিতুমির বলছে? এটা কি অর্থ করবো তাহলে? আরেকটা পত্রিকা আরেকভাবে একই কার্ড লিখেছে। এই পত্রিকাটা হলো টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তার নিজস্ব সাংবাদিক সাখাওয়াত প্রিন্স, ওখানে সে লিখতেছে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে, দেখেন এবার আসেন, আগেরটাই বললো যে 4 বছর ধরে খালি যেগুলো আছে এগুলো বাতিল করবো, আর যেসব কার্ড ভাতা আছে ভাতার বাতিল করবে। আর এখানে বলতেছে অ্যাকচুয়ালি জিনিসটা 4 বছর ধরে ওটা না, কি এটা, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আগামী 4 বছরের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার 160টি সুরক্ষা প্রকল্পে ক্রমান্বয়ে বাতিলের কথা। বাকিগুলো সবাই এগিয়ে আছে, খালি শুরুর দিকে সে লিখতেছে বাতিল করবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য। এটা আবার কেমন হলো? জিনিসটা বোঝা গেল না, পরিষ্কার হলো না। তাহলে এই যে বিএনপির কর্মীরা আমাদের ফ্যামিলি কার্ড আছে, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, আজকে বগুড়া যাচ্ছে, কালকে অমুক জায়গায় গিয়ে কার্ড বিতরণ করতেছে, টাঙ্গাইলে যাচ্ছে, মাটি কাটতেছে, দেখে মনে হচ্ছে হেভি তো, আসলে আই হ্যাভ এ প্ল্যান। তাই কি ব্যাপারটা? এক কথায় বলতে গেলে অবশ্যই না। না, খুব সাবধান, আমি কিন্তু নেগেটিভ জায়গা থেকে কথাগুলো বলছি না। তবে তারেক যেভাবে এটাকে প্রোপাগান্ডা করতেছে, আই হ্যাভ এ প্ল্যান, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড একটা হিউজ ইস্যু, এটা তারেক পরিকল্পনা করে এসেছে, ব্যাপারটা তা না। আর আমি সবসময় যেটা নিয়ে খুব কনজারভেটিভ, কোন রাষ্ট্র যখন সরাসরি তার গরিব মানুষদেরকে সরাসরি টাকা পাইয়ে দেয়, টাকা ডিস্ট্রিবিউট করে, যেমন এই ফ্যামিলি কার্ডে বলা হচ্ছে মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, বা এই যে মসজিদের মুয়াজ্জিনের ভাতা, ধর্মীয় প্রতিষ্ঠানের মুয়াজ্জিন টাইপের, মানে ধর্মীয় নেতাদের ভাতা, কত মাসে 2,500 টাকা। এটা হচ্ছে নগদ টাকার সরকারের ডিস্ট্রিবিউট করার প্রকল্প। এই প্রকল্পের আমার কাছে পজিটিভ দেখি না আমি। এটা কেন? সরকারের উচিত ওই টাকা দিয়ে কোথাও বিনিয়োগ করে তার লাভ দিয়ে পাবলিককে দেওয়া, সরাসরি টাকাটা দিয়ে দেওয়া না। সেম ঘটনা করেছিল আমাদের মমতা কলকাতা। ওরা শুরুর দিকে এরকম স্বভাব ছিল, নগদ টাকা দিবে, 300 মিলিয়ন টাকা খরচ করে ফেলাইছে।
সে চাইছিল, আর তার অর্থমন্ত্রী রাজি হয়ে গেছিল। একটা কমিউনিস্ট অর্থমন্ত্রী ছিল তার, তখন অর্থমন্ত্রী বা উপদেষ্টা হোয়াট এভার। তো প্রথম দিকে তার চমক কিন্তু এগুলো ছিল, পরে সে বুঝছে যে এটা ভুল। এখন সে যেটা করে, সরাসরি ছাগল কিনে দেয় গ্রামে। ও কিন্তু খুব পপুলার এই প্রোগ্রামটা। গ্রামের গরিব মহিলা, তাতে কিছুই নেই, ছাগল কিনে দিলে বাসায় পালাত কিছুই হয় না, আশেপাশের এগুলা খাইয়ে ঘাস পাতা পাতা খাইয়েই বড় হইতে পারে। বড় হলে বেশি যদি আমি 5,000 টাকা বেচতে পারি, মহিলার হাতে এই টাকাটা, পুরুষ তার স্বামী তো তার পান খাওয়ার পয়সা দিতে রাজি না। তো সেখানে তার হাতে যখন 6,000 টাকা আসে, এটা তার কাছে কিছু একটা। সো মমতা এটা খুব পপুলার প্রোগ্রাম, কিন্তু আমি বলছি এই প্রোগ্রামটা বেটার না, এর চেয়ে বেটার করা যাবে। কেন? এটা সরাসরি টাকা দেয় নাই। আমি সরাসরি টাকা দেওয়ার বিরুদ্ধে। আমি বলছি টাকা দিলেও টাকা তো খরচ করে পান খেয়ে শেষ হয়ে যাবে। আপনাকে খরচটা দিতে হবে এমন কোনো একটা বিনিয়োগে, যেখান থেকে লাভ প্রফিট আবার আসবে, সেটা থেকে আপনি খরচ করবেন। এই ঘুরে নিতে লাগবে আসলে। ওকে, এখন আসল কথায় আসি। তাহলে ফ্যামিলি কার্ড জিনিসটা কি? এর তো অর্থের সংস্থান করতে হবে। কেন তিতুমির উপদেশটা এরকম বলতেছে যে 4 বছরের মধ্যে সব গুড়ায় ফেলাবো? কি গুড়ায় ফেলাবে জিনিসটা কি? তাই না? এবার আপনাদেরকে আরেকটা নিউজের দিকে নিয়ে যাবো আমি। এটা বেশ পুরানা, বেশ পুরানা মানে এই নিউজটা হয়েছে 29শে মার্চ, ওই একই টিবিএস এর নিউজ। এটা এই হলো একটা ছবি, টিবিএস এর নিউজের সাথে দেওয়া। এই ছবিতে কে কে আছে? এখানে আছে শিশু ও নারী কল্যাণ মন্ত্রী, একটা আছে না মন্ত্রণালয়, একটা আধন, সেই মন্ত্রণালয়ে, এটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় বেসিক্যালি, বা অনেক সময় এটাকে শিশু নারী মন্ত্রণালয় বলতেছে কেউ কেউ, হোয়াট এভার। এইটার মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনে বসে আছে, আর সাথে আছে পাশে যেটা, এইটা হলো আসল কথা। এরপর এই শব্দটা উচ্চারণ করলে আপনারা পুরা ফ্যামিলি কার্ডের কাহিনী বুঝে যাবেন। দেখেন, এই মহিলাটা হলো পটল যে ছিল নাটোরের, তার মেয়ে, ও হলো এখন প্রতিমন্ত্রী। আর এই হলো ডাক্তার, খালেদা জিয়া ডাক্তার ছিল যে, তাকে তো এখন এই সমাজ কল্যাণের মন্ত্রী বানানো হয়েছে। আর তৃতীয় যে লোকটা, এই লোকটা হলো ঢাকার ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। এই মিটিং কিসের মিটিং? মিটিং এর হেডলাইন লেখা আছে 4 বছরের মধ্যে, আবার দেখেন এখানেও 4 বছর, কাহিনীটা কি? 4 বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, শুধু ফ্যামিলি কার্ড না, ইউনিভার্সাল, সার্বজনীন। এই আবার আর সমস্যা, তার মানে গরিবদের জন্য না ফ্যামিলি কার্ড, সার্বজনীন। এই থেকে মানে এটা কি আই হ্যাভ এ প্ল্যান? সেই জন্য সার্বজনীন শব্দটা ঢুকাই দিচ্ছে। সার্বজনীন অর্থ বুঝে দেশের সব মানুষের জন্য কি এই মাসে 2,500 টাকা বেতন দরকার আছে, নাকি সবাইকে দেওয়া যাবে? আমি প্রথমে বলেছি সরাসরি টাকা দেওয়া বিরোধী, এটা খারাপ, ক্ষতি করবে অর্থনীতিতে। ঘুরাই দেন, আপনি একটা কিছু কিনে দেন। সেম প্রবলেম একই করছে ভেনিজুয়েলা, তেল বেচা টাকা সরাসরি মানুষের বাড়ি বানাই দিতেছে। এখন কি হয়েছে? তেলের দাম উঠানামা করে ভাই। আপনি তেলের টাকা দিয়ে এবার একটা ইন্ডাস্ট্রি করেন, সেখানকার প্রফিট দিয়ে একটু একটু করে করেন না। কমিউনিস্ট না আপনি? আমি সরাসরি দিচ্ছেন 2 বছরের মধ্যে যখন এটা $50 নেমে আসলো তেলের দাম, তখন কোথেকে দিবেন? এখন হাউ তাস করে। অথচ ভেনেজুয়েলার দুনিয়ার সবচেয়ে বড় রিজার্ভ ভেনেজুয়েলা তেলের। এই যে ভেনেজুয়েলার মাদুরো কেমন পুরাই নিয়ে আসছে। তাহলে সরাসরি দেওয়াটা কেন বিরোধী? আমি এটা একটু বোঝার চেষ্টা করেন যে এটা কোনো বুদ্ধিমানের কাজ না। দেখতে খুব ভালো লাগে, নগদ টাকা দেখলে পাবলিক খুব খুশি। এটা হয়ে যায় অ্যাকচুয়ালি অনেকটা, আপনি যেন নগদ টাকা দিয়ে ভোটটা কিনে নিলেন। আপনি যখন বলতেছেন ফ্যামিলি কার্ড দিবেন, মানে কি? আপনি বলতে চাচ্ছেন তোমাকে আমি মাসে মাসে 2,500 টাকা দিব, তুমি ভোটটা আমাকে দিও। আমাদের টাকা দিয়ে ভোট কিনলেন, এরকম হয়ে গেছে জিনিসটা। এটা ইকোনমিক প্রোগ্রাম আর থাকে নাই। ওকে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আসলো কোথেকে এর ভিতরে? এখান থেকে হবে আসল জিনিসটা। ভিতরের কাহিনী কেউ জানে না, আমার মনে হয় না সরকারের মন্ত্রীরাও জানে। তুমি যথেষ্ট জানাশোনার লোক বলে আমি জানতাম, আমার তার সঙ্গে যতটুকু পরিচয়, এককালে খুবই ঘনিষ্ঠতা ছিল, তার অফিসে গেছি। এই ইন্দিরা রোডের ভিতরে কোথাও একটা অফিস ছিল, এখন আছে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি জিনিসটা কি আসলে, তার মানে, আচ্ছা এই সুযোগে আরেকটা কথা বলতেই হবে আমার। হোসেন জিল্লুর নাম শুনছেন কিনা?
পরিচয় করে দিই আপনাদেরকে, আপনারা চিনবেন। হোসেন জিল্লুর, প্রথম কথা হলো হোসেন জিল্লুর নাম্বার 1 খেদমতগার প্রফেসর ইউনুস, একই চিটাঙ্গে বাড়ি, ইউনুস সাহেবের ছাত্র সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। হোসেন জিল্লুর হলো যখন 111-এর 11টা মন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়েছিল, এক বছরের মধ্যে অর্থাৎ 2007-এরই ডিসেম্বরের মধ্যে ওই 11 জনের মধ্যে 6 জনকে বাদ দিয়ে দেওয়া হয়, নতুন 6 জন নেওয়া হয়। ওই নতুন 6 জনের মধ্যে একজন ছিল হোসেন জিল্লুর। আরেকটা শব্দ বলি তাহলে হয়তো অনেকে চিনে ফেলবেন। হোসেন জিল্লুরের হলো যৌক্তিক, যৌক্তিক কথা বলেন। এই যৌক্তিক শব্দটা ইউজ করা তার একটা মুদ্রা দোষ। কমিউনিস্ট তো যৌক্তিক, ও বুঝে না যৌক্তিক শব্দের লিমিটেশনটা কি। এনিওয়ে ওই তর্কে গেলাম না। এই যৌক্তিকের যে উৎখাত হচ্ছে এই জিল্লুর, জিল্লু বললে আবার এই চ্যানেলের জিল্লুর বুঝবেন, এটা হোসেন জিল্লুর। আচ্ছা, লেটেস্টটা বলে রাখি, লেটেস্ট হলো, আচ্ছা সর্বশেষ হলো সে কিন্তু ব্রাকের বস, ব্রাকের একটা দেখাই না ম্যানেজমেন্ট বোর্ড আছে, ওটার চেয়ারম্যান হয়েছিল সে আবার। এটা কিন্তু অনেকটা নামি দামি লোকদেরকে ভাড়া করে নিয়ে ব্রাকের মালিকরা, এই আবেদ এবং আবার তো মারা গেছে, তার মেয়ে এবং যারা যারা আছে আত্মীয় স্বজনরা, তারা এরকম বড় বড় লোককে কিনে একটা কমিটি বানায়। তো হোসেন ছিল ওটার একটা কমিটির মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, যেটার চেয়ারম্যান মনসুর সাহেবও ছিল। কোন মনসুর? যে মনসুর ব্যাংকের গভর্নর ছিল। সো এগুলো হলো ব্রাকের ইন্টারনাল কাহিনী। কথা সেটা না, কথা অন্যদিকে চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। কথা গুছাই নিয়ে আসি, হোসেন জিল্লুর সাথে ইউনুস সাহেবের সম্পর্ক ভেঙে গেছে। এই যে ইউনুস সাহেব 1.5 বছর থাকলো, আমরা কেউ হোসেন জিল্লুরের নাম শুনি নাই, অথচ 111 এবং তার পরবর্তী সময়কালগুলোতে হোসেন জিল্লুর যতবার ইউনুস সাহেবের নাম দিছে ততবার 7 বার সালাম দিছে, এবং তাদের পার্সোনাল সম্পর্কটা এরকমই ছিল। বাড়ির দিক থেকে যে কেউ দেখলে বুঝতে পারতো তাদের সম্পর্কটা কেমন। কিন্তু সেই জিল্লুরের নাম এবার না ইউনুস সাহেব নিয়েছেন না জিল্লুর নিয়েছে। জিল্লুর একবার সমালোচনা করেছিল, আমার যতটুকু মনে আছে। এনিওয়ে, সেই হোসেন জিল্লুর, হোসেন জিল্লুরের কেন নাম না, হোসেন জিল্লুর কে, এই ঘটনা ফ্যামিলি কার্ডের সাথে হোসেন জিল্লুরের কি সম্পর্ক, এখন আসে। ঘটনা ধাপে ধাপে অনেক দূর চলে যাচ্ছে, গুছায় আনি। এ তো আবার অনেক কথা, আচ্ছা কম করে বলি। ইউনুস সাহেবের মাইক্রো ক্রেডিট, এটা কেন গুরুত্বপূর্ণ ওয়েস্টের কাছে, আমাদের কাছে বাদ দিলাম। ওয়েস্টের কাছে মাইক্রো ক্রেডিট জিনিসটা, ক্ষুদ্র ঋণ, এটা তাদের কাছে খুব উপাদেয় মনে হলো কেন, এত গুরুত্ব দিল কেন তারা ইউনুসকে, এইটা দিয়ে বুঝতে হবে। কিন্তু খুব শর্টকাটে বলবো, অন্য সময় বলেছি, এখন মনে নেই হয়তো অনেকের। ওয়ার্ল্ড ব্যাংক যেদিন থেকে আমাদের মতন দেশে তার অর্থনীতিকে ভালো করার জন্য, বেটার করার জন্য, আচ্ছা এখানে আবার কমিউনিস্টদেরকে সাবধানে দূরে রাখি, বা কমিউনিস্টদেরকে এই সাবধান বাড়িটা দেই, তাদের মাথায় যা কমিউনিজমের বুদ্ধি আছে থাক। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এটা যথেষ্ট নিপাতজাক টাইপের সংগঠন মনে হোক, যা আছে ধারণাটা একটু কিছুক্ষণের জন্য পাশে ফেলা রাখেন, দিয়ে আমার কথাটা শোনেন, পাশাপাশি রাখলে আমার কথা বুঝবেন না আপনারা, এই জন্য। আর যারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রভাবে পড়েন নাই, বিদেশি মাত্রই খারাপ, বিদেশি পুঁজি নেই, যেমন আনু মোহাম্মদ আজকাল বলা শুরু করছে বিদেশি পুঁজিটাই খারাপ। এটা কি বলবো, গাদা নাকি? পুঁজি না থাকলে, বিনিয়োগ না থাকলে আমরা কোত্থেকে আসবো? আমাদের সমস্ত পুঁজি বিনিয়োগ 200 বছর ধরে ব্রিটিশরা নিয়ে গেছে। তো নেহরুর হাতে এই শাসনটা দিয়া সে লোককে খাইতে দিবে, কাজ দিবে, নাকি স্বাধীনতা দিবে? স্বাধীনতা কি খাবে মানুষ? তাহলে মানুষের কাছে স্বাধীনতা মানে কাজ থাকবে, লাগবে, তাকে কাজ দিতে হবে। কাজ দিতে গেলে বিনিয়োগ লাগবে। 200 বছরে বিনিয়োগ সব উঠে চুরি করে নিয়ে গেছে, আপনি বিনিয়োগটা পাবেন কোথায়? এইটার কোনো উত্তর কমিউনিস্টের কাছে আছে? এই জন্যই এদের একটা প্যারালাল টাইটেল দিয়েছি, গাদা। গাদাও বোধহয় লজ্জা পাবে যে আমাকে এরকম কমিউনিস্টের লগে আমাকে তুলনা করলেন, গাদার এরকম মনে হবে। এনিওয়ে, এই জন্য ওদেরকে বাদ দেন, আপনি বাদ দিয়ে আলোচনাটা শোনেন একটু। সব বিনিয়োগের জন্য অন্তত ওয়ার্ল্ড ব্যাংক লাগবে আমাদের, প্লাস একটা গ্লোবাল বাণিজ্যিক ব্যবস্থা যদি করতে হয় তাহলে একটা IMF লাগবে। আপাতত এতটুকুই বুঝে রাখেন। IMF এর ওয়ার্ল্ড ব্যাংকের হাজারো দোষ আছে, আছে, সমস্যা আছে, বাট ইট ডাজ নট মিন যে এই দুটা গুণ তাদের, এই দুটা রোল তাদের নাই। সো এর দুইটা অর্গানাইজেশনকে কেন্দ্র করে 1945 সালের পর থেকে গ্লোবাল ইকোনমিতে দাঁড়াইছে। এর আগে গ্লোবাল ইকোনমি বলতে দুনিয়াতে কিছু ছিল না।
এইটাই তৈরি হয়েছে বলে আমরা শুধু স্বাধীনতা হয়েছি 47-এর পরে। এই স্বাধীনতা কি চিবাই খাবো, না পেটে খাওয়া লাগবে, ইকোনমি লাগবে, বিনিয়োগ লাগবে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে বুঝবেন যে এইটার দরকার ছিল কিনা। এর বাইরে কি ছিল আমাদের হাতে? কিছুই নাই। আরেকটা জিনিস দিয়ে বোঝেন এই কমিউনিস্টদের এটার উত্তর কি দিবে? সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে 15টা রাষ্ট্র হলো, এই 15টা রাষ্ট্র ওই বছরই 1992 সালেই সবাই মিলে সদল বলে IMF ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হয়ে গেল। কেন? এটা উত্তর দেন। খোদ রাশিয়া কেন, পুতিনের রাশিয়া কেন IMF এর মেম্বার, ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কেন? জোশ হচ্ছে, এটা উত্তর দেন। এগুলো উত্তর জোগাড় করে এগুলো তারপরে মুখ খুলতে আসেন। গাদামি করেন না, অনেক হয়েছে, মানুষকে আর বিভ্রান্ত করেন না। ওকে, IMF এর ওয়ার্ল্ড ব্যাংকের এই যে গ্লোবাল ইকোনমি, তার ভিতর দিয়ে বাংলাদেশের ইকোনমিকে ঠিক করতে চাওয়ার চেষ্টা, এর একটা সবচেয়ে বড় উইকনেস আছে। শুরুর দিকে তার খুবই কষ্ট হয়েছে, পুঁজি তো আছে তার, দিতে চায়, কিন্তু এই পুঁজি গ্রামের এই বিধবা মহিলাটার কাছে পৌঁছবে কেমনে? মহিলাটা কোন কাজে লাগে? দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যা কিছু ইকোনমিক প্ল্যান করে না কেন, এই ইকোনমিক প্ল্যানটা ওই গরিব মহিলাটা, গরিব কৃষকটার কাছে পৌঁছায় না। যাই কিছুই করেন, যে ইকোনমিক অ্যাক্টিভিটি করেন, ওর ভিতরে ওই লোক, এই টাইপের প্রান্তিক লোকগুলো, তাদের কোনো রোল দেখে না। তারা কোনো কাজ, তাদের জন্য কোনো কাজ সৃষ্টি হয়েছে দেখে না, তারা নাই তাদের জন্য। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক যত চেষ্টাই করুক না কেন, একেবারে প্রান্তে পেরিফেরিয়াল কিছু লোক থেকে যাবে, গরিব, বিশেষ করে বিধবা মাগুলা। বিধবা মাদের প্রবলেম হলো, বা বিধবা বয়স্ক বাবাটা আর বুড়ো হয়ে গেছে, নিজেরই হাঁটতে চলতে পারে না ঠিক মতন, পোলার কাছে বোঝা এখন, ফলে নিজে খেতে পায় না, এই অবস্থা। মাগুলো একই অবস্থা। তারপর যদি স্বামী মরে যায়, এই মহিলার অবস্থা তো আরো খারাপ। তাহলে এই টাইপের লোকগুলা ওয়ার্ল্ড ব্যাংকের যা ইকোনমি দেখ না কেন, এর প্রান্তিক লোকেদেরকে টাচ করতে পারে না, তার ক্যাপিটালিজম টাচ করে না এই লোকগুলোকে। অর্থাৎ এই ক্যাপিটালিজমের ভিতরে ওই লোকগুলো কোনো কাজ খুঁজে পায় না। এইটা যে আমরা প্রবলেম করতেছে, এটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর এই চিন্তাবিদরা, এই সংগঠনও জানে এবং বুঝে। এইটাকে সমাধানের উপায় হিসাবে তারা ভাবছিল যে ওদেরকে কোনোভাবে একটা ঋণ পৌঁছানো যায় কিনা। এইটারই উত্তর ইউনূস সাহেব নিয়ে আসছিল মাইক্রো ক্রেডিট দিয়া। কিন্তু সেইটার ভালো করতে গিয়ে মন্দটা কি হয়েছে, ওই যে এখন দেখেন আপনি আশা পশিকার 20 তলা বিল্ডিং উঠতে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি দিতে আছে, দেখেন এগুলো হলো মাইক্রো ক্রেডিট। পরিণত হয়েছে এটা। 10 বছর লাগে না 20,000 কোটি টাকার মালিক। এই ইনভেস্টমেন্ট করতে, এটা পার্সোনাল ইনভেস্টমেন্ট জানো বা। বগুড়া একটা আছে, যারা বগুড়ার লোক তারা জানে, বগুড়ায় যত পেট্রোল পাম্প আছে সবগুলোর মালিককে, ওইটা খোঁজ করতে বলেন, কখনো পাবেন না। একটা রাজশাহী ইউনিভার্সিটি পাস করা এক ছেলে, ঠ্যাঙ্গামারা সংঘ সমিতি, ঠ্যাঙ্গামারা, অদ্ভুত নাম, এটা লোকাল। ওই মাইক্রো ক্রেডিট করে দেখেন, এই টাকা কামাইছে, টাকা রাখার জায়গা পায় না, ও বগুড়াতে একটা ইউনিভার্সিটি দিচ্ছে। বুঝতে পারবেন মাইক্রো ক্রেডিটের পরিণতি কি হয়েছে? সে পরিণতি কি হয়েছে সেদিকে না যায়, কিন্তু মাইক্রো ক্রেডিটটা আসছিল ওয়ার্ল্ড ব্যাংকের এই যে চাহিদাটা, আমি গরিব মানুষের কাছে পৌঁছাবো কি করে, অল্টারনেটিভ কোনো উপায় বের করেন আমার পিছনে। এই ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট আইডিয়াটা আসছিল। পরে এটা 9-6 করে যে যেমন পারছে এটাকে টাকা চুরি করছে, ইনক্লুডিং ইউনূস সাহেব। এইখান থেকে টাকা নিয়ে গিয়ে প্রথম উনি $300 মিলিয়ন নিয়ে গিয়ে এই ক্লিন্টন ফান্ডে জমা দিয়েছিলেন। কার বাপের টাকা দিয়ে দিয়েছিলেন উনি? সেই প্রশ্ন করার সময় এখন না, কিন্তু উনিও এই কাজ করছে, কেউ কম যায় না। যতগুলো মাইক্রো ক্রেডিট ওলা আছে, ইনক্লুডিং ব্রাক ব্যাংক খুলছেন, কমার্শিয়াল ব্যাংক, এটা করতে পুঁজি পাইছেন কই? ওই যে মাইক্রো ক্রেডিট করছেন, ওই টাকা এটা হয়েছে। কেউ ইউনিভার্সিটি করছে, কেউ ব্যাংক বানাইছে। এটা পারার হুই ইজ হোসেন জিল্লুর। আমি আবার ঘুরে ফিরে যাচ্ছি। তাহলে এইবার ওয়ার্ল্ড ব্যাংক ফাইনালে যে জায়গায় এসে থামছে, এমনি শুরুর দিকে জিয়ার আমলে আমাদের বলেছি অনেকবার আমি যে 1976 সালে প্রথম ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ইকোনমিতে বাজেটে টাকা দেওয়া শুরু করে। 76 সাল, 76 জুন থেকে যে বাজেটটা শুরু হয় 77 জুন পর্যন্ত। এই বাজেটের সময় শুরুর দিকে এমন অবস্থা ছিল আমাদের, ওয়ার্ল্ড ব্যাংক লোন দিতে পারতো না, লোন শোধ করবো কি, ওই অবস্থাও নাই। ফলে শুরুর দিকে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের নিয়মই আছে, ওরা বলে অনুদান। অনুদান মানে হলো আপনাকে যে টাকাটা দিয়েছে এটা ফেরত দিতে হবে না, সুদও দিতে হবে না, এটার নাম হলো অনুদান। বাকি সবকিছু দেখতে এটা লোনের টাকার মতন।
এই যে কমিউনিস্টদেরকে আরেকটা মানে কি বলবো থাবড়া মারা একটা ইনফরমেশন দেয়, ওয়ার্ল্ড ব্যাংকের যে লোন দেয় লোনের টার্মস জানে কোনোদিন খবর নিচ্ছে? এই লোনের টার্মস হলো 40 বছরে শোধ করতে হবে। কোন লোকটা আছে 40 বছরে শোধ করার সুযোগ দিবে আমাকে আপনাকে? তার ভিতরে আবার দেখেন 30 বছরে সুদ দিবেন, 10 বছর সুদও দিতে হবে না, প্রথম 10 বছরের সুদ নাই, জাস্ট টাকা নিয়ে হোল্ড করে বসে আছে, দিয়ে আরাম আয়েসের 10 বছর পরে যখন এটা কোথাও লাগায় টাকা আয় করা শুরু করছেন তখন সুদ দিতে হবে। আর বাকি 30 বছরের মধ্যে প্রথম 10 বছর দিতে হবে না, বাকি 30 বছরে এবার কিস্তিতে টাকা শোধ দিবেন। এইটাই ওয়ার্ল্ড ব্যাংকের আইডিয়া লোন, গরিব মানুষ, গরিব দেশের জন্য। আমাদের মধ্যে শুরুর দিকে আমরাও এরকম গরিব দেশ ছিলাম, আমরা এই লোন পাইছি। এই হচ্ছে টার্ম লোন শোধ দেওয়ার। যাই হোক, যে কথা বলতেছিলাম, এবার আসেন ওয়ার্ল্ড ব্যাংক পরে জিনিসটা শুধু মাইক্রো ক্রেডিট দিয়ে মুড়ি ভাজার লোন দিয়ে দিলে হয় নাই। মুড়ি ভাজার লোন দেওয়ার পরেও সে জানে গ্রামে, হাসিনাকে জিজ্ঞেস করেন, এই যে মুক্তিযোদ্ধা ভাতা দিত, বিধবা বয়স্ক ভাতা দিত, এটা সেইটা বলে একটা এটা এটা আওয়ামী কায়দার একটা ভাতা বলে চালু করতো, এই টাকাগুলো কোথেকে দিত? সরকার রাজস্ব বিভাগ না। আরেকটা বলি, অদ্ভুত লাগবে শুনে, জিয়া রহমান যে খাল কাটা চালু করছিল, খাল কাটার টাকা কে দিত? কারণ খাল কাটলে পরে কিছু না হোক, যতজন লোক খাল কাটার কাজে নামছে এদের সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণে গম দিত, গম। এই গমটা কোত্থেকে পাইতো? এইটাই আমেরিকানদের PL-480 নামে একটা গম আসতো। PL-480, পাবলিক ল 480, এই ওদের এই নামে সংসদে পাশ হয়েছিল রেজলিউশনটা, সেই জন্য ওখান থেকে PL-480 বলে ওটাকে। ওই PL-480 অধীনে যে মাংনা গম পাইতাম আমরা, গমটা তো মাংনা পাইছি। জিয়া রহমান বুদ্ধি করে করলো যে গম যখন দিতেই হবে, একটা কাজ করি, ওদেরকে দিয়ে খাল কাটাই নি, আবার খাল কাটার বেতন হিসেবে ওই গম দেবো, আর এই সুযোগে খাল কাটা হয়ে যাবে। এইটা ছিল জিয়া রহমানের কায়দা। সেম এখন আসে, এবার আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকতেছি হোসেন জিল্লুরে। হ্যাঁ, ইয়েস। সো এক কথায় বলতে গেলে ভাতা মাত্রই সরকারের রাজস্ব বিভাগে সরকারের নিজের আয়ের কোনো টাকা না। এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF শুরু থেকে অনুদান হিসেবে যে টাকাটা দেয়, এটা আজ ওই 76 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক এই ভাতা দিয়ে যাচ্ছে, অনুদানের একটা টাকা দেয় 400 মিলিয়নের আশেপাশে, আশেপাশে অর্থাৎ এর মধ্যে হয়। এবার আসেন হুইজ জিল্লুর। এখন প্রতি বছর যে $400 মিলিয়ন দিবেন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, এমনি তো হবে না, মুখের কথা। তাহলে কতজন এটা সুবিধাভোগী সেই লোকের নাম ঠিকানা দেন, গবেষণা করছেন? এই যে এটাকে একটা প্রজেক্ট হিসেবে বানায় ওয়ার্ল্ড কাছে পেশ করতে হবে, তাহলে নেওয়ার টাকাটা দিবে। এই প্রজেক্ট বানাই দেওয়াটার কাজ করে পার্মানেন্টলি হোসেন জিল্লুর একটা দোকান আছে, গবেষণা প্রতিষ্ঠান টাইপের, ওরাই এই কাগজপত্র তৈরি করে দেয়। আর এটাই গভর্নমেন্ট নিজের তরফ থেকে 400 মিলিয়নের খরচের হিসেব নামা বুঝে গেছে কে হোসেন জিল্লুর আর কে 400 মিলিয়ন, কে সরকারের অনুদান দেয়, আর কই থেকে বিধবা ভাতাটা আসে, কই থেকে মুক্তিযোদ্ধাও আসে, তার আসে, বোঝা গেছে অনেক কিছু। ইয়েস, তাহলে ফ্যামিলি কার্ডটা ওইটাই, জাস্ট নাম বদল। তাহলে উইয়াবে প্ল্যানটা হলো আসলে আমার নাম বদল। তাহলে আগে যত ভাতা আছে, ভাতার উৎস কিন্তু মানে ওয়ার্ল্ড ব্যাংক। এই জন্যই ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি হেডের সাথে আলাপ করতেছে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ কিছু হুঁশ আসে। এখন এটার সাথে মিলান, 4 বছরের মধ্যে পুরানার সব ভাতাগুলোকে বাদ দিবে, নতুন ভাতাটা হলো ফ্যামিলি কার্ড। হয়েছে হাইওয়ে প্ল্যান, কথা ক্লিয়ার? এখন কি মানুষের কিছু চোখ খুলবে? IMF ওয়ার্ল্ড ব্যাংক নিপাত যাক বলবে? আর যারা বলে তাদেরকে কি করবে, এটা আপনারাই ঠিক করে দেন। আচ্ছা, সবচেয়ে বড় সবসময় অভিযোগ যেটা, যে এই যে জিল্লুর যে লিস্টটা বানায় দেয়, এই লিস্টের ভিতরে উল্টাপাল্টা নাম আছে, ভুয়া নাম আছে, আর এই টাকাটাই গিয়ে জমা হয় ওই কাউন্সিলর, মানে ইউনিয়ন পরিষদের নেতা হোতা, তারাই বেনামে
চাল গম বা টাকাটা এই নিজের নামে মেরে দেয়। এটা অলওয়েজ অভিযোগ। ইউনূস সাহেব এসে বলতেছে আগেকার সরকারের এই যে লিস্ট দেওয়া আছে এই লিস্টের মধ্যে আর্থিকে ভুয়া। ইভেন এখান থেকে আসছে ওই যে টাকার পিছনে দৌড়াইতেছেন আপনি চাল তেল কেনার জন্য পিসিবির, ওই ওই ভর্তুকির টাকাটা কই থেকে আসে? বোঝা গেল এবার পুরো জিনিসটা। ফ্যামিলি কার্ড কি জিনিস, আই হ্যাভ এ প্ল্যান। তাহলে এই জন্য বলা হচ্ছে 4 বছরের মধ্যে সব বাতিল করে দেবো। কথা মিললো না, একদিকে বলতেছে বাতিল করে দেবো, আবার বলতেছে ফ্যামিলি কার্ড দেবো। তাহলে ঘটনাটা কি? এটা হলো আগেকার নাম যেটা ছিল ওটা বাতিল করে দিয়ে নতুন নাম হলো ফ্যামিলি কার্ড। ক্লিয়ার? এরপরও আমি শেষ কথা আরেকবার মনে করাই দিব আপনাদেরকে, নগদ টাকা ডাইরেক্ট দেওয়া এটা অর্থনীতির জন্য খুবই খারাপ লক্ষণ, এবং এটা ততই বাজে একটা তারেকের বুদ্ধি। আপনি নগদ টাকা দিয়ে ভোট কিনতেছেন, এটা অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। এটা মসজিদে মুয়াজ্জিনে কিনেন আর মন্দিরের পুরোহিতকে কিনেন না কেন, এটা ইকোনমিক পদ্ধতি হিসাবে অনুদান দেওয়া দান হিসেবে ভালো কাজ না। আশা করি এখন আপনার ফ্যামিলি কার্ডের রহস্য বুঝতে পারছেন। আই হ্যাভ এ প্ল্যান। থ্যাংক ইউ।